হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ দাস, তোমাদের কেমিস্ট্রি টিচার। আজ আবার চলে এসেছি আর অ্যাটমিক স্ট্রাকচারের পরের পার্টে নিয়ে। তো আজকে যে পার্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটমস অ্যান্ড মডেলস। এটা অ্যাটমিক স্ট্রাকচারের খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকে প্রত্যেক বছরই তোমরা দেখবে 2-3টে কোশ্চেন আসেই, এখান থেকে আসবেই আসবে 2-3টে কোশ্চেন। তো এই পার্টটা আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় মিস করবে না, খাতা পেন নিয়ে রেডি থাকো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই শুরু করার আগে তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের জন্য, তোমরা অ্যান্সারটা ভাবো। এটা যে আগে বলো যে কোনো পরমাণু কোনো পরমাণু নিস্তড়িত হয় কেন, হোয়াই অ্যাটম ইজ নিউট্রাল। তো উত্তরটা হচ্ছে পরমাণুর অন্তর্কক্ষে বা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনকারী ইলেকট্রনের সংখ্যাও কিন্তু নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন সংখ্যার সমান হয়। মানে মানে এটা তো তোমার নিউক্লিয়াস, এই যে অভ্যন্তরে যেটা পজিটিভ চার্জে দেখাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমি কি বলছি, এই নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস, ঠিক আছে, এন দিয়ে ডিনোট করছি, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এবারে এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো নাম্বার অফ প্রোটনস থাকবে তার বাইরে আবর্তনকারী কক্ষপথে ঠিক ততগুলোই নাম্বার অফ ইলেকট্রনস থাকবে। রিজনটা হচ্ছে কেন, কারণ আমরা সবাই জানি পরমাণু নিস্তড়িত, পরমাণুর কোনো ইন্ডিভিজুয়াল চার্জ নেই। যদি পরমাণু নিস্তড়িত হয় তাহলে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে, ঠিক আছে। নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে, কারণ প্রোটনের আগের দিন চার্জ কত বলেছিলাম, প্রোটনের চার্জ হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক বলছি? প্রোটনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ কত? ঠিক উল্টোটা, ইলেকট্রনের চার্জ -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মানে বুঝতে পারছো, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মানে ধরো এই যে নিউক্লিয়াসের ভেতরে একটা প্রোটন আছে, ঠিক আছে, যদি একটা প্রোটন থাকে তাহলে তার চার্জ কত মনে করে নাও। পরমাণুতে কোনো বাইরের কক্ষে কোনো ইলেকট্রন নেই, শুধু ভিতরের কক্ষ নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের প্রোটন থাকবে, তো প্রোটনের চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ধরো একটাই প্রোটন আছে, তাহলে পরমাণুটার চার্জ হওয়ার কথা 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কারণ একটাই প্রোটন। কিন্তু কখনো কি শুনেছো যে পরমাণুতে চার্জ বহন করে? তো এরকম তো হয় না, পরমাণু সবসময় নিস্তড়িত, এটা মাথায় ঢুকিয়ে না, পরমাণু সবসময় নিস্তড়িত। মানে যদি নিউক্লিয়াসের মধ্যে চার্জ টোটাল হয় একটা প্রোটনের জন্য 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাহলে ওই নিউক্লিয়াসকে আবর্তনকারী যে বাইরে যে কক্ষপথ আছে সেখানেও একটা ইলেকট্রনই বর্তমান থাকবে, যার চার্জ হবে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যাতে এই প্লাস আর এই মাইনাস দুজনকে ক্যান্সেল আউট করে পরমাণুটাকে সুস্থিত করতে পারে, এবং যেটা নিস্তড়িত করে দেয় পুরো। তো বুঝতে পারলে? তো তোমাদের যেটা বললাম, ধরো এখানে আমি স্ট্রাকচার আঁকছি,
কার্বনের কার্বনের 6 কি লিখলাম, এটা হচ্ছে তোমাদের পর্যায় সারণী বা তোমাদের পিরিয়ডিক টেবিল যেটা পড়েছি সেখানে কার্বনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক 6 আছে, মানে ওইখানে অ্যাটমিক নাম্বারটাই কিন্তু এখানে ডিনোট হবে, মানে তত যে অ্যাটমিক নাম্বারটা ডিনোট করছে তত নাম্বার অফ প্রোটনস তোমার নিউক্লিয়াসে থাকবে, আর ঠিক তত নাম্বার অফ ইলেকট্রনস নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ আছে সেইখানে আবর্তন করবে। এই 6 দেখে নি কিরকম ভাবে আসবে। 6টা ধর এখানে তোমাদের প্রোটন আছে এই নিউক্লিয়াসের ভিতরে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। ঠিক আছে, টোটাল 6টা এটা দেখতে পেলে। তো বাইরে আবর্তন বাইরে যে কক্ষপথে সেখানে নাম্বার অফ ইলেকট্রনসও কিন্তু 6টাই থাকবে। যেমন প্রথম কক্ষপথে 1 2, মানে প্রথম যে কক্ষপথটা আছে সেইখানে কিন্তু দুটো ইলেকট্রনই বর্তমান থাকে, মানে ওই প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। যেমন সেই জন্য যদি এরকম কোনো প্রথম কক্ষ আছে সেইখানে শুধুমাত্র হিলিয়াম যেটা আছে তোমাদের নিষ্ক্রিয় মৌল, সেই সবচেয়ে দুটো ইলেকট্রন ক্যারি করে, মানে হাইড্রোজেন 1 নম্বরে, তারপরে হিলিয়াম দেখবে, তারপরে যেই লিথিয়াম চলে যায় তখন কিন্তু প্রথম কক্ষে দুটো হয়ে গেল, লিথিয়াম কত 3, তোমাদের পিরিয়ড টেবিলে পড়িয়েছি লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, তাহলে 3 - 2 একটা যে ইলেকট্রন থাকবে সেটা ঠিক পরের কক্ষে চলে আসবে। ঠিক আছে, তো এখানেও কার্বনের নাম্বার কত, অ্যাটমিক নাম্বার 6। ঠিক আছে, তো দুটো তো হয়ে গেল, প্রথম কক্ষপথে দুটো হয়ে গেল, তাহলে বাইরের তারপরে ঠিক পরের কক্ষপথে কটা থাকবে, 6 - 2 4টে থাকবে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে কার্বনের 6 কটা হলো, 1 2 3 4, বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন, তার ঠিক ভিতরের কক্ষপথে দুটো ইলেকট্রন, টোটাল 6টা হচ্ছে ইলেকট্রন বাইরে আবর্তন করছে, আর ভেতরে তোমার প্রোটন যেটা আছে সেটা তোমার 6টা আছে। তো এটা তো বুঝতে পারলে যে 6টা প্রোটন ভেতরে থাকবে নিউক্লিয়াসের ভেতরে, আর 6টা ইলেকট্রন বাইরে থাকবে কার্বনের জন্য। সেম আরেকটা কোনো এরকম দেখি, ঠিক আছে, এদিকটা মুছে দিচ্ছি, বুঝে গেছো এই প্রোটন ইলেকট্রনের কনসেপ্টটা কেন তোমাদের অ্যাটম বা পরমাণু নিস্তরিত হয়, নিশ্চয়ই বুঝে গেছো। তো নেক্সট একটা কিছু নিচ্ছি, যেমন ধরো নেওয়া যাক নাইট্রোজেন। নাইট্রোজেনের কত, ঠিক পরের মৌলটাই নাইট্রোজেন, নাইট্রোজেন 7 অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল নিয়ে এগুলো পুরো মুখস্থ করে নেবে, যে 1 থেকে 20 অবধি ম্যাক্সিমাম, তোমাদের 20 ওপরে যায় না, 1 থেকে 20 অবধি যে মৌলগুলো আছে তো সেগুলো পুরো মুখস্থ করে নেবে, এগুলো যেন ভুল না ভুলো, এগুলো পুরো মুখস্থ করে রাখবে কারণ এগুলো পুরোপুরি লাগবে। নাইট্রোজেন হচ্ছে 7, তো কিভাবে হবে দেখো, এখানে আঁকছি, ঠিক আছে, নাইট্রোজেন 7, 7 মানে কি, নাম্বার অফ প্রোটন 7টা থাকবে, নাম্বার অফ ইলেকট্রনসও 7টা থাকবে, নাম্বার অফ প্রোটন 7টা, নাম্বার অফ ইলেকট্রন 7টা, তবে গিয়ে নিস্তরিত হবে। তো প্রোটনে দেখো কটা আছে, নিলাম 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা তোমার হয়ে গেল প্রোটন।
এবারে ইলেকট্রন কটা থাকবে, প্রথম কক্ষে কি বললাম, একটা দুটো। প্রথম কক্ষে কি বললাম, নিউক্লিয়াসের বাইরে সর্বপ্রথম যে কক্ষপথটা আছে সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারবে, দুটোর বেশি কিন্তু থাকতে পারবে না। যখনই দুটোর বেশি হয়ে যাবে তখন পরের কক্ষপথে সে চলে যাবে। কিন্তু এটা মনে করো না যে দুটোর বেশি হয়ে গেলে যতগুলোই যাবে ততগুলো ঠিক পরের কক্ষপথেই চলবে, এটা কিন্তু নয়। তারও একটা ক্যাপাসিটি আছে, তারও ধারণ ক্ষমতা আছে, যে সে সেই একটা, যেমন হয় যেমন ধরো একটা ঘরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক লোককেই রাখতে পারবে, যদি বেশি সংখ্যক লোক তুমি রাখতে চাইলেও কিন্তু রাখতে পারবে না। সেম হচ্ছে এদের ক্ষেত্রেও, একটা নির্দিষ্ট কক্ষপথের ক্যাপাসিটি নির্দিষ্টই থাকবে, তার থেকে বেশি কিন্তু সে ওই কক্ষপথে নিতে পারবে না। যখনই নিতে পারবে তখন কি করবে, তখন করবে যে এক্সট্রা ইলেকট্রন বেঁচে থাকবে সে পরের কক্ষপথে পাঠিয়ে দেবে। যেমন হচ্ছে এটার ক্ষেত্রে দুটো থাকার কথা সাতটা, তাকে যদি সাতটা ইলেকট্রনকে যদি একটা কক্ষপথে সে ঢোকাতে চাইতো সে কিন্তু পারতো না। তখন কি হয়েছে, দুটো ইলেকট্রন সে হায়েস্ট ও নিতে পারবে দুটো ইলেকট্রনই, তো বাকি কি করলো, পাঁচটা ইলেকট্রন তার পরের কক্ষপথে পাঠিয়ে দিল। তো পরের কক্ষপথে দুটো তো হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচার, হচ্ছে এরকম কিছু একটা দেখতে হয়, এরকম টাইপের দেখতে। ঠিক আছে, তো মোটামুটি বুঝে গেলে তোমরা কিরকম কিরকম দেখতে হবে। তো এক্ষুনি যেটা বললাম যে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে, কিন্তু যখনই তার ক্যাপাসিটির বাইরে ইলেকট্রন চলে আসে, মানে ধরো দুটোর বেশি যে ইলেকট্রন চলে আসে, তখন সে পরের কক্ষপথে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো কোশ্চেনটা এখানেই, সেটা হচ্ছে তোমার যে তাহলে কি দুটোর বেশি যতই ইলেকট্রন থাকবে সেটাই কি তার পরের কক্ষপথে পাঠাবে, নাকি আরো কোনো কক্ষপথ আছে যেগুলোতে যখনই তার পরের কক্ষপথটার ক্যাপাসিটি পূর্ণ হয়ে যাবে তার পরের কক্ষপথে পাঠিয়ে দেবে? হ্যাঁ ঠিক, এরকম তার পরের কক্ষপথটার একটা ক্যাপাসিটি আছে যার বেশি সে ধারণ করতে পারে না। সেই ক্যাপাসিটিটা মানে কত ধারণ করতে পারে ইলেকট্রন, একটা কক্ষপথের ধারণ ক্ষমতা কত, সেটা একটা ফর্মুলা দিয়ে ডিনোট করা হয়। সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে 2n স্কোয়ার। ঠিক আছে, 2n স্কোয়ার। এনটা কি, এনটা হচ্ছে কক্ষপথের নাম্বার। ঠিক আছে, বোঝাচ্ছি তোমাদের। যেমন এটা ধরো নিউক্লিয়াস, আমি এটা নিয়ে কাজ করছি না এখন, আমি তোমাদের বোঝাতে চাইছি যে এক একটা কক্ষপথে কত সর্বাধিক কত পরিমাণ ইলেকট্রন ধারণ করতে পারে। এক্ষুনি আমি কি বললাম, ফর্মুলা 2n স্কোয়ার। ঠিক আছে, 2n স্কোয়ার ফর্মুলা, এনটা তোমার 1 2 3 4 এরকম হয়, যত তোমার কক্ষপথ বাড়বে সেরকম হিসাবে তোমার হবে, কিন্তু এন কিন্তু কখনো 0 হতে পারে না এখানে, কারণ বুঝতেই পারছো প্রথম কক্ষপথ 1, তারপরের কক্ষপথ 2, এরকম ভাবে বাড়তে থাকবে। তো 2n স্কোয়ার যে ফর্মুলাটা লিখেছি সেটা দেখো কিভাবে অ্যাপ্লাই হয়। প্রথম এইটা, এই কক্ষপথটা, n এর ভ্যালু কত, 1। ঠিক আছে, এই সেকেন্ড কক্ষপথটায় n এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, n এর ভ্যালু 2। তো প্রথম কক্ষপথে কি বললাম, আমি একটু আগে কি বললাম, প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে দুটো, কি করে দেখে নাও, 2 ইন্টু, বুঝতে পারছো তোমরা, 2 ইন্টু n এখানে কত, প্রথম কক্ষপথে n ইজ ইকাল টু 1, মানে 1 স্কোয়ার। তো সর্বাধিক দুটো থাকতে পারে, বুঝতে পারলে?
প্রথম কক্ষপথে সর্বাধিক দুটো থাকতে পারে, যেটা বললাম এক্ষুনি। পরেরটা n ইজিক্যাল টু 2, মানে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। পরের কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, মানে পিরিয়ড টেবিলে দেখেছো নিয়নের অ্যাটমিক নাম্বার 10, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। তো আমরা যদি নিয়নটা লিখি কিভাবে হবে, তো আমাদের নিয়নটা দেখাচ্ছি আমি কিভাবে হবে। এটা তো নিউক্লিয়াস বুঝতেই পারছো, ঠিক আছে, এটা নিউক্লিয়াস বুঝতেই পারছো। তো এই প্রথম কক্ষপথে কটার বললাম, দুটো। দুটো হয়ে গেল। পরের কক্ষপথে 10, আমি 10 বলেছি, তো 10 মাইনাস 2 8টা, কিন্তু পরের কক্ষপথে 8টা যাবে, কিন্তু মনে রাখতে হবে তার কি ধারণ ক্ষমতা 8 নাকি 8-এর বেশি নাকি 8-এর কম। আমি কি বললাম, 2n স্কোয়ার ফর্মুলা, n ইজিক্যাল টু কত, এটা যদি 1 হয় তাহলে এটা n ইজিক্যাল টু 2 হবে, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। তার মানে এই কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রনই থাকতে পারবে। তো 10টা তো টোটাল এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, দুটো তোমার প্রথম কক্ষে চলে এসছে, বাকি কয়টা রইল, 10 মাইনাস 2 8। তো বাড়ি কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে তোমার নিয়নের স্ট্রাকচার। বুঝতে পারলে? তো এইরকম ভাবেই তোমাদের সব ক্যালকুলেট করতে হবে। তো শুধু কি আমরা ইলেকট্রন আর প্রোটনই পড়েছিলাম, আর কি কিছু ছিল না? নিশ্চয়ই আরেকটা ছিল, সেটা হচ্ছে নিউট্রন। সেটা কি, সেটা যেহেতু নিউট্রন নিজেই নিস্তড়িত মানে নিউট্রাল, সেই জন্য একতক্ষণই বলছিলাম না, কারণ আমি কি নিয়ে কথা বলছিলাম, ইলেকট্রনের স্ট্রাকচার, কক্ষপথে ধারণের সংখ্যা। তো যেহেতু নিউট্রন কোথায় থাকে, নিউট্রন কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকে আর প্রোটনের সঙ্গেই অবস্থান করে, ঠিক আছে। নিউট্রন নিউক্লিয়াসেই থাকে, এন ফর নিউট্রন এন ফর নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে। কিন্তু নিউট্রন যেহেতু কোনো আধান নেই, যেহেতু নিউট্রন নিস্তড়িত, তো এতক্ষণ আমি বলিনি। তো এবারে আসছে নিউট্রন। তো আগের দিন কি বলেছিলাম, ইলেকট্রনের ভর খুবই নগণ্য হয় তুমি যদি কম্পেয়ার করো প্রোটন আর নিউট্রনের সাথে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ইলেকট্রনের ভরকে সেরকমভাবে ক্যালকুলেট করি না, ক্যালকুলেট করি কোনটা, ধরো তোমাকে বললো একটা পরমাণুর ভর দিয়ে দিল ধরো ক্যাপিটাল জেড, ঠিক আছে, ক্যাপিটাল জেড। তো এর মধ্যে কি কি আছে বলবো আমি, নিউট্রন আর প্রোটনের ভর শুধুমাত্র দেওয়া আছে, ঠিক আছে। ক্যাপিটাল জেড যদি আমরা কোনো তোমার পরমাণুর ভরকে যদি ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি বলতে পারি, তার মধ্যে শুধু নিউট্রন আর প্রোটনের ভরটাই কিন্তু ক্যালকুলেট করা আছে, ইলেকট্রনের ভর কিন্তু এখানে ক্যালকুলেট করা নেই। তো ধরো তোমাকে বলে দিল কোনো পরমাণুর, ধরো এ একটা পরমাণু, এর ধরো পারমাণবিক ভর হচ্ছে জেড, ঠিক আছে। হ্যাঁ, এ একটা পরমাণু, এর পারমাণবিক ভর জেড, ঠিক আছে। তো আবার এটাও বলে দিল যে ওই পরমাণুটার নিউট্রন, টোটাল নাম্বার অফ নিউট্রনও আছে ধরো এন নাম্বার অফ নিউট্রন আছে, ঠিক আছে। তাহলে তোমাকে প্রোটনের নাম্বারটা বার করতে হবে,
কতগুলো প্রোটন, তাহলে কি হবে, প্রোটন যদি আমরা পি দিয়ে ডিনোট করি তাহলে কিন্তু হবে জেড মাইনাস এন, এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, দেখো এখান দিয়েও তুমি দেখতে পারো জেড ইজ ইকুয়াল টু যদি এন প্লাস পি হয়, তাহলে যদি আমি এন কে ক্যালকুলেট করি তাহলে জেড মাইনাস পি হবে, আর যদি পি কে ক্যালকুলেট করতে চাই তাহলে জেড মাইনাস এন হবে। কিন্তু সবচেয়ে ইজি প্রসেস, তুমি ধরো এই তোমার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে তো যেরকম ভাবে বললাম অ্যাটমিক নাম্বারটা পেয়ে যাচ্ছ, এবার সেখানে যদি ডিনোট করে দেয় তোমার মলিকিউলার ওয়েট বা পারমাণবিক ভর, তাহলে তুমি অ্যাটমিক নাম্বারটা জানো, মলিকিউলার ভরটা জানো, মলিকিউলার ওয়েটটা জানো, তো মলিকিউলার ওয়েট মাইনাস অ্যাটমিক নাম্বার করলেই কিন্তু প্রোটন নাম্বারটা চলে আসবে। এর মধ্যে আমি আবার বলে দিচ্ছি, এর মধ্যে ইলেকট্রনের ভরটা কেন নিলাম না, কারণ নিউট্রন বা প্রোটনের ওয়েট মাচ গ্রেটার দ্যান ইলেকট্রনের ওয়েট, বুঝতে পারলে? তো ইলেকট্রনের ওয়েটটাকে তোমাদের এখানে নেগলিজিবল ধরা হয়, তো সেই জন্য ইলেকট্রনের ওয়েট কিন্তু এর মধ্যে ক্যালকুলেশনে আসে না। যেমন ধরো তোমাকে একটা জিনিস দিল, তোমার কাছে ধরো 1,00,000 টাকা আছে, তুমি পেয়েছো 1,00,000 টাকা, তো তোমাকে যদি 10 টাকা কাউকে দিতে পারো, তোমার কি অত গায়ে লাগবে? গায়ে লাগবে না, কারণ 1,00,000 অনেক 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 বেশি 10 টাকার থেকে। তো সেরকমই হচ্ছে, সেম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কনসেপ্টটা। প্রোটন আর নিউট্রনের ওয়েট এতটাই বেশি হয়, তো সেইখানে ইলেকট্রনের ভরটা ওখানে কাউন্ট হয় না, তো সেই জন্য ইলেকট্রনটাকে এখানে নেগলিজিবল হিসেবে ধরা হচ্ছে যদি আমরা মাস ক্যালকুলেট করি। ঠিক আছে, তো এক্ষুনি কি বললাম যে 1 থেকে 20 অবধি তোমাদের সমস্ত কিছুগুলো মুখস্থ রাখতে হবে, তো আমি পরপর লিখে যাচ্ছি। দেখো, এক হচ্ছে, দেখো যদি কোনো পরমাণু দিয়ে দেয় তাহলে তার নিচে অ্যাটমিক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে, মানে যেটা পিরিয়ডিক টেবিল থেকে তুমি পাবে, সেটা আমি লিখে দিচ্ছি এরকম ভাবে লিখে। 1 মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, দেখতে পাচ্ছ ফসফরাস, সালফার, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে আমি লিখলাম 4টে করে, প্রত্যেকটা রয়ে 5টা করে ভাগ করেছি, মানে 4 × 5 20টা। তোমাদের এই 20টা কিন্তু মৌল পুরো মুখস্থ করতে হবে যে কোথায় কার অ্যাটমিক নাম্বার কি আছে। ঠিক আছে, যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, এখানে দেখতে পাচ্ছ বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এগুলো পুরো তোমাদের মুখস্থ রাখতে হবে, পুরো মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষার হলে এগুলো খুব আসে, তো সেগুলো ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে পারে যে কেমন কেমন কোথায় কোথায় ইলেকট্রন বিন্যাসটা দিতে পারে। তো এতক্ষণ তো পড়ালাম, এবারে একটা বড় দেখে দিচ্ছি, ধরো আমি নিচ্ছি সিলিকন 14। ঠিক আছে, দেখাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসটা কি হতে পারে। সিলিকন অ্যাটমিক নাম্বার কত? 14, মানে
ইলেকট্রন প্রোটন যদি এরকম করে ভাগ করে দিই, 14টা ইলেকট্রন থাকবে, 14টা প্রোটন থাকবে, ঠিক, কারণ তাহলেই দুটোর দিকে ব্যালেন্স হচ্ছে, তাহলেই সিলিকন তোমার নিস্তরিত হচ্ছে। তো অ্যাটমিক তোর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, এটা তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসে তোমার কটা প্রোটন থাকবে? 14টা প্রোটন এক্ষুনি বললাম, কারণ অ্যাটমিক নাম্বার ডিনোট করছে প্রোটনকে, সেম নিউট্রন সেম হচ্ছে তোমার ইলেকট্রনকেও ডিনোট করছে। এর বাইরে বুঝলে? তো এখানে তো 14টা আমি এরকম বসিয়ে দিচ্ছি, 14টা তোমার প্রোটন তো থাকবেই এখানে, সেটা তো কোন কক্ষে সেরকম তো কিছু না, নিউক্লিয়াসের মধ্যে 14টা ইলেকট্রন থাকবে, এটা তো তোমরা জানো, এটা তো বলার কিছু নেই। মেইন বিষয়টা হচ্ছে যে ইলেকট্রনের বিন্যাসটা কেমন ভাবে হবে। প্রথমে কি বলেছি, একটা রুল ফলো করে, সেটা হচ্ছে 2n² রুল, ঠিক আছে? প্রথমে যদি n 1 বসাই, তাহলে কি হবে, যখন n 1 তখন কি হবে এই রুলে, তাহলে প্রথম কক্ষপথে কটা বসবে? দুটো, ঠিক আছে? তুমি বসিয়ে দিলাম দুটো, একটা, একটা, দুটো হয়ে গেল। সিলিকন 14, মধ্যে দুটো হয়ে গেছে, ঠিক আছে? বাকি কত রইল? তাহলে 12টা। 14টার মধ্যে দুটো হয়ে গেল, বাকি রইল হচ্ছে 12টা। তো পরের কক্ষপথে n = 2, n = 2, দেখো কি বলেছি, n = 2, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, n = 2। তো পরের কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কটা থাকবে? 2n²। n যদি আমরা 2 বসাই, তাহলে হচ্ছে সর্বাধিক থাকবে 8টা। তার মানে আমরা 8টা বসিয়ে দিই চোখ বন্ধ করে। এক, সরি কালার চেঞ্জ করি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, বুঝে গেলে? তো এখানে হয়ে গেল 8টা। তো এখন এটা রিডিউস হয়ে কত হয়ে গেল? 8 10, বাকি হচ্ছে 4টে, বাকি হচ্ছে 4টে ইলেকট্রন এখন বাকি রয়েছে, কারণ 2 8 হয়ে গেছে, 10টা ইলেকট্রন হয়ে গেছে, বাকি 14 - 10 4টে ইলেকট্রন থাকবে। তো পরের কক্ষপথ যখন n = 3 হবে, সেখানে কত হবে? তো আমরা পরের কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা। তো যেহেতু 4টে ঢুকতে হবে, তো 18টা যখন ইলেকট্রন ঢুকতে পারবে, তার মানে 4টে ইলেকট্রন আসানিসে ঢুকে যাবে। তো সেখানে এখানে বসিয়ে দাও, এখানে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, বুঝে গেলে? তো এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস হচ্ছে সিলিকনের। এই যেটা যেটা দেখতে পাচ্ছ, প্রথম কক্ষপথে দুটো, সেকেন্ড কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 4টে। তো এরকম কক্ষপথ কক্ষপথ না বলে এইগুলোকে একটা নাম দিয়ে তোমাদের চিহ্নিত করা হয়, মানে যেমন ধরো আমি বললাম আমার নাম শুভজিৎ, বা তোমাদের যে ম্যাথ আর ফিজিক্স স্যার আছে তার নাম আসিফ স্যার, তো সেরকম এদেরও একটা চিহ্নিত আছে। প্রথম কক্ষপথকে বলা হয় হচ্ছে কে কক্ষপথ, তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা এন, এরকম ভাবে চলতে থাকবে, বুঝতে পারলে? প্রথম যে কক্ষপথটাকে কে, তারপরে অ্যালফাবেট অনুযায়ী চলতে থাকবে, কে এল এম এন, এরকম চলতে থাকবে। কে তার মানে প্রথম কক্ষপথ কে, n = যখন 1 তাকে বলবো আমরা কে কক্ষপথ, n = 2 তাকে বলবো এল কক্ষপথ, n = 3 যখন, তখন বলবো এম কক্ষপথ, n = 4 তখন বলবো এন কক্ষপথ। তো এটুকু তো ক্লিয়ার। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু একটা এক্সেপশন থাকে, সেই এক্সেপশনটা হচ্ছে তোমার ক্যালসিয়াম। সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত? 20।
ক্যালসিয়াম হচ্ছে 20, এটা হচ্ছে এক্সেপশন। তো এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু এক্সেপশন আছে একটা। তো দেখো কিভাবে এক্সেপশনটা করছি আমি। একটু নিচে করি, নাহলে হবে না, একটু নিচের দিকে করে করি। ঠিক আছে, বুঝতে পেরে গেলে? এরকম থাকে, একটু আঁকাটা একটু বাজে হয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও যে কিরকম ভাবে কি করে। বুঝতে তো পারছি যে এগুলো কক্ষপথ ডিনোট করছি, এগুলোতে কোনো কনফিউশন নেই নিশ্চয়ই। হ্যাঁ, তো ক্যালসিয়াম 20। তো তোমরা আগে একটু ভাবো যে ক্যালসিয়াম 20 কি বললাম, কিরকম ভাবে করতে করতে হবে। প্রথমে ভাবো, দেখো এক্ষুনি কি বললাম যে n যখন 1, তখন সর্বাধিক সে কত ইলেকট্রন ধারণ করতে পারে, তখন সে সর্বাধিক ইলেকট্রন নাম্বার করতে পারে দুটো। এটা সবচেয়ে বেশি ক্যাপাসিটি, মানে প্রথম যে কে কক্ষপথটা আছে সেখানে ইলেকট্রন সর্বাধিক ইলেকট্রন ধারণ করতে পারে দুটো ইলেকট্রন। n যখন 2, মানে l কক্ষপথে সর্বাধিক ধারণ ক্ষমতা কত, 8, কারণ 2n² ফর্মুলা চলছে এখন। n যখন 3, তাহলে সর্বাধিক ধারণ ক্ষমতা হচ্ছে 18। ঠিক আছে, কারণ 2n², 3² 9, তো 2n² মানে হচ্ছে 18, সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এক্সেপশন হচ্ছে এখানে এই ক্যালসিয়ামের। দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটা মন দিয়ে দেখো কিভাবে হয় কি। প্রথম কক্ষপথে দুটো থাকবে, এটা তো বুঝতেই পারছো, এই যে একটা দুটো হয়ে গেল। ঠিক আছে, এই দুটো ইলেকট্রন প্রথম কক্ষপথে কে কক্ষপথে চলে এলো। পরেরটাতেও 8টা, 1 2 3 4, সরি ভুল জায়গায় পড়ে গেছে। হ্যাঁ, তো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আছে কটা, টোটাল ইলেকট্রন নাম্বার 20টা, তার মধ্যে 2 আর 8 10টা হয়ে গেছে, তাহলে বাকি কটা রইলো, 10টা ইলেকট্রন বাকি রইলো। এরকম করে মনে রাখবে যে 10টা ইলেকট্রন বাকি রইলো। তো 10টা ইলেকট্রন কি হবে, পরের কক্ষপথে কটা ইলেকট্রন ধারণ করার ক্ষমতা 18টা, তার মানে 10টা কিন্তু ইজিলি ঢুকে যাওয়ার কথা। সেটাই তোমরা করে দেবে, ছাত্ররা যা না জেনে করে দিতে পারো, কারণ এটাই স্বাভাবিক। কারণ সবচেয়ে বেশি ক্যাপাসিটি যদি 18 হয়, তাহলে 10টা ইলেকট্রন আসামে ঢুকে যাওয়ার কথা। কিন্তু কিন্তু বন্ধুরা সেরকম হয় না কিন্তু, কারণ এরপর ক্যালসিয়ামই একটা, যেখানে ধরো যেমন ক্যালসিয়াম নয়, মানে পটাশিয়ামও সেম, ক্যালসিয়ামও সেম। ক্যালসিয়ামের পরের কক্ষপথে কটা আসবে, পরের কক্ষপথে কিন্তু 8টাই আসবে। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 10টার মধ্যে 8টা চলে গেল, তাহলে কি হইলো, বাকি রইলো দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন তার পরের কক্ষপথে চলে আসবে। এটা রিজন আছে, এটা রিজনটা পরবর্তীকালে যখন তুমি 11 12 উঠবে তখন জানতে পারবে যে পরমাণুর মানে স্থিরতা লাভের, মানে এর যে সুস্থিত লাভের জন্য
এই ইলেকট্রন স্ট্রাকচারটা এদের খুব খুব স্ট্রং ইলেকট্রন স্ট্রাকচার বানায়, তো সেই জন্য এইরা এই ইলেকট্রনিক স্ট্রাকচারটা অ্যাডাপ্ট করে। তোমাদের সেটা জানার দরকার নেই, তোমরা শুধু জেনে রাখো যে এটা ক্যালসিয়ামের ইলেকট্রনিক স্ট্রাকচার, যেখানে এক্সেপশন আছে। ঠিক আছে, প্রথম কক্ষপথে দুটো, এটা তো ঠিক আছে, পরের কক্ষপথে 8টা, সেটাও ঠিক আছে, কিন্তু 3 নম্বর কক্ষপথে যেখানে 18টা ঢোকার কথা সেখানে ঢুকছে মাত্র 8টা, বাকি দুটো ইলেকট্রন কিন্তু তার পরের কক্ষপথে ঢুকছে। এটা হচ্ছে ক্যালসিয়ামের এক্সেপশন। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে। তো যদি আমরা সেরকম ভাবেই লিখি, যে ক্যালসিয়াম কি করতে হবে, তাহলে 2 8 8 2, বুঝলে? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ক্যালসিয়ামের। সেম তোমার পটাশিয়ামের ক্ষেত্রেও সেম, জাস্ট আমি দেখাচ্ছি না, তোমাদের জাস্ট নর্মাল ভাবে দেখিয়ে দিচ্ছি যে পটাশিয়াম কত। ঠিক ক্যালসিয়ামের আগেরটাই পটাশিয়াম, পটাশিয়াম 19 2 8 8 1, এটা হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। তো বুঝতেই পারছো আশা করি যে এরকম ভাবেই হবে। তো নেক্সট শেষ করার আগে যে রিভিশন, একটুখানি জাস্ট রিভিশনটা দিয়ে দিচ্ছি। তো কি পড়লাম, প্রথমে তোমার কেন তোমার পরমাণু নিস্তড়িত সেটা বোঝালাম, কারণ ইলেকট্রন প্রোটন নাম্বার সেম, আর নাম্বার সেম যেহেতু তাদের চার্জও সেম, তো সেই জন্য দুজনে ক্যান্সেল আউট করে, তো সেই জন্য তোমাদের পরমাণু নিস্তড়িত হয়ে গেল। তারপরে কোনো ভর সংখ্যা বললে সেখানে শুধুমাত্র কিন্তু প্রোটন আর নিউট্রনের ভর সংখ্যাই গণনা করে বলা হয়, সেখানে কিন্তু ইলেকট্রনের ভর সংখ্যা বলা হয় না, কারণ ইলেকট্রনের ভর সংখ্যা প্রোটন আর নিউট্রনের ভর সংখ্যার থেকে অনেক অনেক কম হয়। তারপরে বোঝালাম হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস, প্রথম 1 থেকে 20 অবধি তোমার একটু ট্রাই করবে, সবই মোটামুটি 1, শুধু 19 আর 20 মানে পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু আলাদা। তো আরেকটা জাস্ট পার্ট একটু বলে রাখি, এখানে ধরো এরকম একটা মৌল আছে যার জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, আর এ হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক আর এই হচ্ছে পারমাণবিক ভর। এই জেডটা কোত্থেকে পাবে, এই জেডটা তুমি অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল থেকে পাচ্ছ, যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়াম 3, ওরকম। তো এখানে জেড, আর এটা হচ্ছে তোমার নিউট্রন আর প্রোটনের নাম্বারটা। তো তোমাদের একটা যদি বলি আমি, তোমাদের যদি একটা বলি, ধরো নাইট্রোজেনই বলছি, তো এটা থেকে বলো তো যে এই নাইট্রোজেনে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নাম্বার কত কত। খুব ইজি, এটা তোমার দেখিয়ে দিলে বুঝতে পারবে। তো কিভাবে তোমরা ক্যালকুলেট করবে, তো আগে এটা লিখে রাখছি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। ঠিক আছে, কি বলেছি, 7 মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটা তোমার পিরিয়ডিক টেবিল থেকে পাচ্ছ। এই অ্যাটমিক নাম্বারটাই কিন্তু তোমার ইলেকট্রন আর প্রোটন নাম্বারকে ডিনোট করে। তার মানে যখনই 7 তুমি দেখতে পাচ্ছ, ইলেকট্রনের নাম্বারে 7 বসিয়ে দাও, প্রোটনের নাম্বারে 7 বসিয়ে দাও, হয়ে গেল। এটা খুব ইজিলি ভাবে ক্যালকুলেট করা যায়। আর একটু আগে কি বলেছিলাম, পারমাণবিক ভর কি বলেছিলাম, নিউট্রন আর প্রোটনের সমষ্টি, মানে নিউট্রন যতগুলো আছে আর প্রোটন যতগুলো আছে তার সমষ্টি। তো এখানে আছে কত, 14টা। 14টা হচ্ছে তোমার নিউট্রন আর প্রোটন, এটা লিখে রাখো, নিউট্রন প্লাস প্রোটন 14টা। তার মধ্যে প্রোটন নাম্বার হচ্ছে 7টা। তাহলে নিউট্রন নাম্বার কত, নিউট্রন নাম্বার হচ্ছে 7। এরকম ভাবে সব ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, বুঝে গেছো?
যে যেটা তোমার নিচে থাকবে তোমার জেড বা পারমাণবিক ক্রমাঙ্ক যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রন প্রোটনে লিখে দেবে, আর উপরে যেটা থাকবে সেটা মাইনাস, এই নিচেরটাকে মাইনাস করলে যেটা হবে সেটাই তোমার হচ্ছে নিউট্রন নাম্বার। খুব ইজি এটা চ্যাপ্টার। তো আমি কতগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো করে নাও। সেগুলো করলে তোমাদের আশা করি খুব সুবিধা হবে। তো যেমন ধরো আরেকটা দেখিয়ে দিচ্ছি, কি বললাম, ইলেকট্রন 15, যেহেতু ইলেকট্রন 15 প্রোটনও 15ই হবে, আর 31 মাইনাস 15 কত হয় 16, তো নিউট্রন নাম্বার হচ্ছে 16। বুঝতে পারলে? এগুলো কোনো ব্যাপারই না, এগুলো খুব ইজি, একটুখানি তোমরা বুঝে গেলেই এগুলো করতে খুব ভালো লাগবে। কারণ কেমিস্ট্রি তুমি যদি খুব বুঝে যাও, খুবই মজার সাবজেক্ট এটা। তো ভয় পাবে না কেমিস্ট্রিকে, আর আমি আছি তোমাদের সাথে, খুব ভালোভাবে কেমিস্ট্রিটা তোমাদের শিখিয়ে দেবো। আর যেহেতু আমি তোমাদের জন্য এতটা খাটছি, তো আমারও কিছুটা রিটার্নে কিছু পাওয়ার কথা, কারণ সব কিছুই এখন গিভ অ্যান্ড টেক পলিসিতে। তো যেহেতু তোমার নিউট্রনের থার্ড ল পড়েইছো, আসিফ স্যার পড়িয়েছেন যে সমস্ত বলেরই ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটোই আছে, তো আমি যেহেতু তোমাদের খাটছি, তোমাদের একটুখানি খাটতে হবে। নিচে যে লাইক বাটনটা আছে সেটা প্রেস করে দাও যাতে লাইকের নাম্বারটা বাড়ে, আর নিচে ওই সাবস্ক্রাইব যে লাল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমার বা আসিফ স্যারের আসে তোমাদের নোটিফিকেশানে কিন্তু প্রথম নোটিফিকেশানটা চলে যাবে। তো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। তো আশা করছি আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, খুব বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, আমি পরের দিন এসে তোমাদের সব বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার কোনো একটা নতুন টপিক নিয়ে, কেমিস্ট্রি নতুন টপিক নিয়ে তোমার সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।